সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং বাংলাভিশনের দর্শকদেরকে। প্রিয় দর্শক, আমরা চলুন প্রথমেই দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান শিরোনাম। আমি প্রথমেই জানাচ্ছি দৈনিক প্রথম আলোর শিরোনাম, হামের রোগীর ঝুঁকি আরও বাড়াচ্ছে এডিনো ভাইরাস। আরেকটি শিরোনাম, শেখ হাসিনা চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল, বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার দেশের শিরোনাম, ফ্যাসিবাদ দোসরদের বিরুদ্ধে অ্যাকশন। আরেকটি শিরোনাম, 537 জনের দৃষ্টি কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। যাচ্ছি ইত্তেফাকের শিরোনাম, ঘাটতি গ্যাসে বাড়তি লোডশেডিং, আগামী সপ্তাহে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি সহনীয় হতে পারে, 2916 মেগাওয়াট মুছেছে লোডশেডিং। আরেকটি শিরোনাম, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ বলেছেন প্রধানমন্ত্রী। যুগান্তরের শিরোনাম, সার্জিও গোরের সফরে কৌশলগত নতুন চাপ। আরেকটি শিরোনাম, বহাল 35% কর্মকর্তা, জড়িত পুলিশ কমিশনার এসপিরা কে কোথায়। কালের কণ্ঠের শিরোনাম জানাচ্ছি, ক্ষত বয়ে বেড়াচ্ছে 2000 শিশু। অর্থাৎ জুলাই আপরাইজিংয়ের সময় যে শিশুরা আহত হয়েছিল তাদের কথা বলা হয়েছে। জানাচ্ছি কালবেলা শিরোনাম, এক আইনে ভ্যাট আদায় বিপর্যয়, চাপে এনবিআর নতুন প্রশাসন। আরেকটি শিরোনাম, দুবাইয়ে জামিনে মুক্ত বেনজির, ল ফার্ম নিয়োগ বাংলাদেশের। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম জানাচ্ছি, অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা। আরেকটি শিরোনাম, সচল করতে হবে ঢাকার চারপাশের নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশ। এবার আছে নয়াদিগন্তের শিরোনাম, অধরা জুলাই আকাঙ্ক্ষা, জুলাই শক্তিগুলো অনৈক্য দেশের জন্য ধ্বংস ডেকে আনবে আনোয়ারুল্লাহ চৌধুরী। অর্থাৎ বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। আরেকটি শিরোনাম, গুম প্রতিরোধ প্রতিকার আইন মন্ত্রী পরিষদ সভায় উঠছে আজ, সংশোধন হচ্ছে জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন। দৈনিক ইনকিলাবের শিরোনাম, ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর। আরেকটি শিরোনাম, ধীরগতির ইন্টারনেটের ঝুঁকিতে ডিজিটাল অর্থনীতি, নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেটের অভাব। জানাচ্ছি দেশ রূপান্তরের শিরোনাম, আগস্ট ঘিরে পুলিশের চাপা আতঙ্ক, 64 জেলার এসপিদের কাছে বিশেষ চিঠি। আরেকটি শিরোনাম, দুবাইয়ে জামিনে কারামুক্ত হয়ে গেছেন বেনজির। এবার জানাচ্ছে মানব জমিনের শিরোনাম, বেনজিরকে জামিনে মুক্তির খবর, দুবাইয়ের ল ফার্ম নিয়োগ ঢাকার, প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনা কম। বণিক বার্তার শিরোনাম, ব্যাংকের বাইরে নগদ অর্থ আছে 3,49,374 কোটি টাকা। আরেকটি শিরোনাম, আকাশচুম্বী প্রত্যাশা থাকলে পুরনো ব্যবস্থা অপরিবর্তিত, দক্ষিণ এশিয়া জেনজি অভ্যুত্থান নিয়ে এই শিরোনামটি করা হয়েছে। জানাচ্ছি দ্য ডেইলি স্টার শিরোনাম, আফটার মিসলেস ডেপ্ট ক্রাশেস দ্য পুর। আরেকটি শিরোনাম, গ্যাস শর্টেজ স্পার্কস এক্সটেন্সিভ পাওয়ার কাটস, Benji released on bail in UAE. Daily Observer শিরোনাম, Bangladesh eyes gas import from Myanmar via pipeline. আর শিরোনাম, ঢাকা hires Dubai law firm to challenge Benji's bail. এবং সবশেষ জানাচ্ছি নিউজের শিরোনাম, foreign loan grant plays hits 13-year low. আর শিরোনাম, LNG terminal yet to be functional, power outage top 3000 megawatt. আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখলাম। সুলতান মাহমুদ, আমরা গ্যাস দিয়ে আলোচনা শুরু করতে পারি। আপনি এই যে যেমন নিউজের যে শিরোনামটি করেছে যে গ্যাসের যে সংকট চলছে, এবং আমরা জানি পুরো ঢাকাতেই বা সারা দেশে গ্যাসের সংকট চলছে, এই সংকট থেকে আসলে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, যদিও ইত্তেফাক বলেছে যে এক সপ্তাহ নাগাদ সেটা ঠিক হতে পারে। ধন্যবাদ। আগামী সপ্তাহে প্রথমত হচ্ছে গ্যাসের সংকটটা আপনি দেখবেন যে গত কয়েক সপ্তাহ, একাধিক সপ্তাহ ধরে গ্যাসের সংকটটা কিন্তু চলছে এবং সেটি ক্রমেই তীব্র হচ্ছে এই সংকটটি। আপনি একেবারে বাসা বাড়ির থেকে শুরু করে সিএনজি স্টেশনগুলোতে কিন্তু সেটি সবচেয়ে বেশি দৃশ্যমান। আপনার গাড়িতে গ্যাস পাচ্ছে না, এবং যেটা দৃশ্যমান নয়, যার প্রতিফলন এখনও বাইরে আসে নাই, শুধুমাত্র উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেও বলেছেন, সেটি হলো শিল্পের চাকা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হ্যাঁ, তো আপনি দেখেন যে আমার যে পরিমাণ বিদ্যুৎ দরকার,
সেই বিদ্যুৎ আমি পাচ্ছি না। তার কারণটা কি? নেপথ্যে কি? গ্যাস নির্ভর যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস যাচ্ছে না। 3000 মেগাওয়াটের মতো এখন শর্ট। 2900 সম্ভবত 15 বা 16 মেগাওয়াটের মতো আপনার বিদ্যুতের ঘাটতি। তো এই ঘাটতি আপনার কেন হয়েছে? আপনি সমাধানের পথ খুঁজতে হলে এর কারণগুলো আগে খুঁজতে লাগবে। আমি মনে করি না যে সরকার এর নেপথ্যে কি হয়েছে সেটি জানে না, বা সরকারের ভেতরে যারা রাষ্ট্রযন্ত্রে যারা আছে তারাও জানেন কোথায় কিভাবে কি হয়েছে। আপনি আইপিপির কথা বলেন, এই যে পাওয়ার প্ল্যান্ট যেটি হয়েছিল, তো সেইখানটাতে কি হয়েছে? আপনার মুড়ি মুড়কির মতো আপনার এই পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়েছে আওয়ামী রিজিমে, এবং সেখানটাতে আপনার খেয়াল থাকবে যে কোনো রকম কোনো বাঁচ বিচার ছিল না। এক হচ্ছে দলীয় আইডেন্টিটি, আরেকটি হচ্ছে কালো টাকার দৌরত্ব। সক্ষমতা আছে কিনা, সক্ষমতা আছে কিনা, বা ওই কোম্পানিটি বা ওই উদ্যোক্তার প্রিভিয়াস কোনো এরকম রেকর্ড আছে কিনা, বা দক্ষ এইটি অপারেট করবার মতো জনবল আছে কিনা, আমার দেশে আদৌ এরকম সক্ষমতা আছে কিনা, বা এক্সপেরিয়েন্স বা এক্সপার্ট আছে কিনা, সেটিও বিবেচনা করা হয়নি। আপনি দীর্ঘদিন যেহেতু রিপোর্টিং পেশা, আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে সাবেক মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব একবার বেগম খালেদা জিয়ার সময় বেঁকে বসলেন। কি কারণে বেঁকে বসলেন? তখন প্রচুর ব্যাংক দেওয়ার জন্য তৎকালীন যারা রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন বা রাজনীতির চারপাশে সুবিধাভোগী ছিলেন, তারা হঠাৎ করে তাদের কাছে মনে হয়েছিল ব্যাংক নিতে হবে, ইন্স্যুরেন্স নিতে হবে, এনবিএফআই নিতে হবে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট। সাইফুর রহমান সাহেব কিন্তু বেঁকে বসেছিলেন, বলছেন যে না। উনি একটি কথা বলেছিলেন যে ব্যাংক আর পান দোকান চুন দোকানের মতো ব্যাংক হতে পারে না। আমার অর্থনীতিতে আদৌ ব্যাংক দরকার আছে কিনা সেটি আগে জাস্টিফাই করতে লাগবে। এবং বিগত সরকারের সময় দেখছি অনেক, আমি সেই জায়গাতে আসছি। তো সাইফুর রহমান কিন্তু সেটি আটকে দিয়েছিলেন, এবং যেহেতু উনি বেঁকে বসছিলেন এবং যৌক্তিক কারণেই বেগম জিয়া তিনিও কিন্তু সেটিকে অ্যাকসেপ্ট করেছিলেন, সেটি কিন্তু বাড়তে দেননি। পরবর্তী রিজিমে এসে আমরা কি দেখলাম? আওয়ামী রিজিমে এসে দেখলাম যে যেটিকে সাইফুর রহমান আটকে দিয়েছিলেন সেটি হুড়মুড় করে সব দ্বার খুলে দেয়া হলো। এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত সাহেব, তিনিও কিন্তু এই ব্যাংক দেবার বিরোধিতা করেছিলেন। এরপর যখন ব্যাংক তাকে দিতেই হলো, তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে প্রয়োজনে নয়, দেশের অর্থনীতির প্রয়োজনে, রাজনৈতিক চাপের কারণে আমাকে এই ব্যাংক দিতে অনুমোদন দিতে হয়েছে। ঠিক একই ঘটনা কিন্তু এই পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেও ঘটেছে। আমি যে সমস্ত উদ্যোক্তাদেরকে জানি চিনি, যদি বলেন বাংলাদেশের প্রথম সারির উদ্যোক্তাদের মধ্যে, এদের অনেককেই হঠাৎ করে দেখেছি দৌড়ঝাঁপ করতে। কি ব্যাপার? আমি একটি পাওয়ার প্ল্যান্ট করছি, যেখানে সেখানে একটি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন নিল। এরপরে আমি দেখলাম যে মহাখালীর একটি ভবনে হঠাৎ করে আমি একজন উদ্যোক্তার সাথে ইন্টারভিউ করতে গেলাম, তখন সেখানে গিয়ে দেখি দেশের সেই সব মহারথীরা, কোন মহারথী যারা পাওয়ার প্ল্যান্ট করছেন, এদের দেখলে আপনার মানে আমি কিভাবে বলবো এদেরকে, এই ন্যারেটিভটা কিভাবে তৈরি করা যায়, সেটি হলো যে আপনার মুদি দোকানের এক্সপিরিয়েন্সও তার আছে কিনা। আচ্ছা, তাকে দেখলাম সেই যে পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ী যারা বা বিদ্যুৎ কেন্দ্র, বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রের যারা উদ্যোক্তা, তাদের একটি সভা, সেখানটাতে যাকে একসময় দেখেছি এফবিসিসিআর ডাকসাইটে প্রেসিডেন্টের এই ব্যাগ টানতে, তিনিও দেখলাম হঠাৎ করে উদ্যোক্তা হয়ে গেছেন। উদ্যোক্তা হওয়া, আমি ব্যাগ টেনেছেন সেটি কোনো দোষের দেখছি না, কিন্তু তার এই উত্থান কোত্থেকে এলো, কীভাবে এলো? তার তো আমি জানি যে তার কোনো ব্যবসা নাই, কিছু নাই, সে শুধুমাত্র বড় ব্যবসায়ীদের পিছনে দৌড়ে। আমি দেখলাম যে দৌড়াতে দৌড়াতে সেও বড় ব্যবসায়ী হয়ে গেছে। এবং সেটি কিসের? বিদ্যুৎ খাতের। এবং এইভাবে যে বিদ্যুৎ খাতে এই কোম্পানিগুলো দ্বার উন্মোচন করে দেওয়া হলো, তাতে কি হলো? আপনি সরকারের সাথে একটি অসম চুক্তি করা হলো। চুক্তিটা কি? আপনি আমাকে গ্যাস দিতে না পারলে আমি বিদ্যুৎ কেন্দ্র চালাতে পারবো না, উৎপাদন করতে পারবো না। আমি উৎপাদন করতে পারি আর না পারি,
আপনাকে আমাকে ভাড়াটা দিতেই হবে। সরকারের সাথে তার যে চুক্তিবদ্ধ রেন্ট, আপনি গ্রিডে বিদ্যুৎ উৎপাদন করতে পারুক আর না পারুক, আপনার সঞ্চালন লাইনে যদি ত্রুটি থাকে সে যদি গ্রিডে যুক্ত করতে পারুক আর না পারুক, তাকে তার এই যে রেন্টাল পাওয়ার প্লান্ট আমরা যেটাকে বলি সেটি তাকে এটাই তো একটা দিতেই দেশবিরোধী হচ্ছে। একটা এটি ব্যবস্থা একটি বলে। দেশের এই যে, এবং আপনি দেখেন আমরা তখন শুনেছি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, তো একটা সময় দেখেছি ঘরে ঘরে বিদ্যুতের লাইন পৌঁছে গেছে কিন্তু বিদ্যুৎ যায়নি। আর পরবর্তী সরকার এসে কি করলো, যে ঘরে ঘরে বিদ্যুৎ, কেউ বাদ যাবে না, সবাইকে বিদ্যুতের আওতায় আনবো। এটা করতে গিয়ে কি করলেন আপনি, এই যে রেন্টাল পাওয়ার প্লান্ট, কুইক রেন্টাল পাওয়ার, আপনি এগুলো করতে গিয়ে কি করলেন, যে যাকে তাকে দিলেন এবং তার সক্ষমতা নাই, যোগ্যতা নাই, আপনার যে পেছন থেকে যে রসদ জোগাড় করতে লাগবে সেটি নাই, আপনার গ্যাস নাই, আপনার কয়লা নাই, আপনার মানে জ্বালানি এলএনজি আপনার সেটি নাই। তো আপনি এই কেন্দ্রগুলো করে সরকারের বোঝা বাড়িয়েছেন, এবং এই বর্তমান সরকারকে এসে এখন কি হচ্ছে, এর কোনো একটি লাইনে যখনই ত্রুটি হচ্ছে সাথে সাথে ডিসরাপশনটা তৈরি হচ্ছে এবং বিপর্যয় নেমে আসছে। এবং এই বিপর্যয়ের কারণে দেশের অর্থনীতি বলেন, আপনি দেশের ব্যবসা বাণিজ্য প্রত্যেকটি জায়গায় হোঁচট খাচ্ছে। ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সমাধান চেয়েছে, ব্যবসায়ীরা তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে দেখা করতে পারেন নাই, সেটি নিয়ে তাদের ক্ষোভ ছিল। কিন্তু বর্তমান সরকার আসবার পর একটি উচ্চ পর্যায়ের কমিটি করে দেওয়া হলো, যদিও সেই কমিটি নিয়ে নানান সমালোচনা রয়েছে। বিগত দিনের ফ্যাসিস্ট আমলে যারা সেই সরকারের পাশে আষ্টে ছিল বা সুবিধাভোগী ছিল, তাদেরকেও দেখলাম তারেক রহমান সরকারের সময় এসে যে কমিটি করে দেওয়া হলো ব্যবসায়ীদের নেতৃত্বে, তারাই আবার সেখানটাতেও আছে। হালে গিয়ে কি দাঁড়ালো, যে লক্ষ্যে তারেক রহমান সাহেব বা প্রধানমন্ত্রী যে কমিটি করেছিল সেই লক্ষ্যে কিন্তু এগোলো না, সেই লক্ষ্য কিন্তু বাস্তবায়নের পথে এগোলো না, ওই কমিটি পর্যন্তই থমকে গেল। আমি এই সপ্তাহে আবার দেখলাম যে প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ীরা আবার দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী বলেছেন যে সরকার এবং বেসরকারি খাত উভয় মিলে এগোতে পারলে তাহলে কোনো সমস্যা থাকবে না। সঠিক, কিন্তু এই যে গ্যাসের সমস্যা, আপনার বিদ্যুতের পার ডে 410 মেগাওয়াট বিদ্যুৎ আপনার দরকার, আপনি পাচ্ছেন, গ্যাসের কথা বলছি, সে 10 কোটি ঘনফুট আপনার গ্যাসের চাহিদা, আপনি পাচ্ছেন 210 কোটি, 200 ঘনফুট, অর্ধেক নাই আপনার। তাহলে আপনি কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন? আপনার গ্যাস নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই। আমরা তো একসময় শুনতাম যে দেশ গ্যাসের উপর, হ্যাঁ আমরা শুধু দেশ গ্যাসে ভাসছে শুধু নয়, বলা হচ্ছিল তখন আপনার একটা খেয়াল থাকবে যে গ্যাসের উপরে দেশ ভাসছে, এরকম একটি আবহাওয়া তৈরি করা হলো। বিশেষ করে আমি তথাকথিত এক্সপার্ট বলবো, আমি বিশেষজ্ঞর নামে সরকারকে এই ধারণা দিয়ে তারা খুব জেনেছেন এবং তারা খুব আবিষ্কার করেছেন, এরকম একটি আবহাওয়া তৈরি করলেন, জারি করলেন। কিন্তু তখন চাপটা কি হলো, গ্যাস এক্সপোর্ট করতে হবে। তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বললেন নো। এই যে ওনার বিচক্ষণতা, সেখান থেকেই কিন্তু এই এতদিন চলে আসছিল। কিন্তু মাঝপথে এসে কি হলো, এই যে কুইক রেন্টালের নামে আপনি এটি করলেন এবং চটজলদি সহজ পথ আপনি দেখলেন, আপনার নতুন কোনো গ্যাস ক্ষেত্র আপনি উন্মোচন করলেন না। যে গ্যাস ক্ষেত্রগুলো ছিল সেগুলোরও নার্সিং হলো না, সেখান থেকে আপনি গ্যাস পাচ্ছেন না। গ্যাস একদিকে পাচ্ছেন না, আরেকদিকে গ্যাস কূপ আপনি খননে গেলেন না, আপনি বিভিন্ন জায়গায় আপনার অনুসন্ধান করে দেখা গেছে আমার গ্যাস আছে, সেটি বাপেক্স কী করলো, নখদন্তহীন বাঘের মতো বসে থাকলো। আর তার মাঝখান থেকে একটি সুযোগ করে দেওয়া হলো সোজা পথ এলএনজি আমদানি। তো এলএনজি আমদানির মধ্যে দিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী এর মাঝখান থেকে ফায়দা লুটলেন। এবং এই যে পারস্যের যে এখন যে ইরান, যুক্তরাষ্ট্র এবং যে যুদ্ধ, ইসরায়েলের যে যুদ্ধটা চলছে, থেমে গেল, আবার চালু হলো। আপনি জানেন যে আবার জ্বালানির মার্কেট কিন্তু হু হু করে বেড়ে গেছে, মাঝখানে নেমেছিল, যখন চুক্তি হলো নেমে গেল। আবার এই যে হরমুজ প্রণালী, এখন আবার দেখা যাচ্ছে স্থলপথ ব্যারিকেড দেওয়ারও হুমকি ট্রাম্প ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হচ্ছে। তো তাতে কি হবে, আপনার কোনো পথেই
বিকল্প যে পথটি সেখানটাতেও ব্যারিকেড দেওয়া হয়েছে, তাহলে আপনি সেখান থেকে পাবেন না। এই যে আমদানি নির্ভরতা গ্যাসের, তো আপনি জ্বালানির যে আমদানি নির্ভরতা, তো তাহলে আপনি কোথায়? আপনাকে যেটা বলা হচ্ছিল তারেক রহমান সাহেবের সরকার বা বিএনপির সরকার দায়িত্ব নেবার পর একটি কথা বলা হচ্ছিল যে শর্ট টার্মে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা। সেই শর্ট টার্মের পলিসি গেল কোথায়? 180 দিনের কর্মসূচি, সেই 180 দিনের কর্মসূচির মধ্যে একটার পর একটা বিপর্যয় নামছে। সেটা কোনোটা বৈশ্বিক, কোনোটা অভ্যন্তরীণ। আপনার আলোচনায় যেটা বোঝা গেল যে এটা আসলে পূর্ব সরকারের সৃষ্ট একটা পূর্ব সরকারের সৃষ্ট, কিন্তু সমাধান তো দায় এসে এখন জনগণ কি দেখে? জনগণ দেখে আপনার পাচ্ছি না প্রেজেন্ট সিচুয়েশনটাকে, আমি তো পাচ্ছি না। আপনি অধিকাংশ বাসা বাড়িতে আপনার গ্যাস একেবারেই নাই, একেবারে নেই, আমার বাসাতেই নাই, একেবারেই নাই, এবং সেটি গত 10-15 দিন ধরে। এবং এটির প্রভাব পড়ছে কোথায়? আপনি গ্যাস নাই, তাতে কি হচ্ছে? এটির চাপ কিন্তু গিয়ে পড়ছে বিদ্যুতের উপরে। কিভাবে বিদ্যুতের উপর পড়ছে? আপনার প্রত্যেকটি যে বাড়িতে গ্যাস নাই তারা বিকল্প কি করছে? তারা বিদ্যুৎ নির্ভর এই যে ইন্ডাকশন, সেটির উপর নির্ভর করছে। দাম যতই হোক, তাকে তো নিত্য নৈমিত্তিক যে প্রয়োজন সেটিকে তো পূরণ করতে লাগবে। তো একদিকে আপনি টেনে ধরছেন, সমাধান করছেন না। কোন কারণে করছেন না বা করতে পারছেন না? আপনাকে এখন এই যে আমলাতন্ত্র, আমি খুব অবাক হচ্ছি না সমাধান। গতকালকে বাণিজ্য মন্ত্রীর সাথে সম্ভবত মিয়ানমারের রাষ্ট্রদূত দেখা করেছেন, মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস। ভাই সেটি তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনাকে তো এখন এই মুহূর্তে কি করণীয়? আপনার শিল্পের চাকা যদি বন্ধ হয়ে যায়, উৎপাদন অর্ধেকে নেমে গেছে, উৎপাদন অর্ধেকে নেমে যাওয়ার মানে কি? আপনার রাজস্ব কমে যাবে, রাজস্ব কমে যাওয়া মানে কি? আপনার এক্সপোর্ট কমে যাবে, এক্সপোর্ট কমে যাওয়া মানে রাজস্ব কমে যাওয়া। তাহলে আপনার দেশের আপনি রান করবেন কিভাবে? আপনার এই জ্বালানি নির্ভরতা যেখানটাতে বেড়েছে, এবং প্রধানমন্ত্রী দেশের বিনিয়োগকারী সহ বিদেশি বিনিয়োগকারীদেরকে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, চায়নার বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করবার জন্য সেখানে একটি নতুন উইন্ডো ওপেন করবার, বিডার একটি উইন্ডো ওপেন করবার কথাও বলা আছে। আমি যদি লজিস্টিক সাপোর্ট না দিতে পারি, বাইরের কে আসবে আমার কাছে? আমার নিজের ইন্টারনাল যারা আছে ইনভেস্টর, তারাই তো রান করতে পারছে না। এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে তারাই তো রান করতে পারছে না। তো তাহলে বৈদেশিক বিনিয়োগকারীরা কিভাবে আসবে? অতএব সরকারকে আমি বলবো যে সরকারের চারপাশে যারা আছে, আমি যে কথাটি বলতে চাইছিলাম যে অনভিজ্ঞদেরকে দিয়ে যদি বলা হতো যে এই মিনিস্ট্রিতে একজন অনভিজ্ঞ, জানে না শোনে না, এরকম একজনকে মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে, সে রাস্তাঘাট চেনে না জানে না, কিন্তু যিনি মন্ত্রী তিনি তো এর আগেও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি তো জানেন যে কোথায় কোথায় কি হয়েছে কি হয় নাই, এবং তার তাৎক্ষণিক সমাধান কি করা যেতে পারে। আমরা সেই উদ্যোগগুলো কেন দেখছি না? আমার প্রশ্নের জায়গা ওটি, ওই উদ্যোগগুলো দেখছি না কেন? একজন প্রবীণ মন্ত্রী, আর একজন আছেন নবীন, যিনি এই মন্ত্রণালয়ে এসছেন, খুব তড়িৎকর্মা দৌড়ঝাঁপ করছেন, খুব সরকারের জন্য বা দেশের জন্য জনগণের জন্য কাজ করবার আগ্রহ আছে, অভিলাষ আছে, কিন্তু কাজ হচ্ছে না কেন? এই জায়গাটাতে সরকারের পক্ষ থেকে আমি বলবো যে বেসরকারি উদ্যোক্তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী যে বসেছিলেন, এবং ইফেক্টিভলি যারা কাজ করে বা করতে চায়, সরকারকে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে বসে আমলাতন্ত্রের ভিতরে যে ব্যারিয়ারগুলো আছে সেগুলোকে ওভারকাম করতে লাগবে। আইনি মায়ের প্যাচে কিন্তু আমরা অনেক জায়গায় গিয়ে অনেক পথ এগিয়ে এমন একটি আইন খোঁড়া যুক্তি আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়, যে কারণে আর কিন্তু এগোতে পারে না। এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে লাগবে, বিশেষ করে জ্বালানি বিদ্যুৎ, মানে গ্যাস বিদ্যুতের এই জায়গাগুলো, বিশেষ করে গ্যাস সমাধানের কোনো পথ কি? দ্রুত সমাধান একটা হচ্ছে যে দেখেন, আমরা এখন যেটিকে বলা হচ্ছে যে তড়িৎ যেখান থেকে পাওয়া যাবে, আপনি এখন আমদানি করতে হবে। এর বিকল্প আপনি রাতারাতি তো গ্যাস কূপ খনন করে আপনি করতে পারেন। ভোলায় গ্যাস আছে, সেই গ্যাস সমুদ্রের তলদেশ থেকে পাইপলাইনে আপনি আনবেন, সেটিও তো সময় সাপেক্ষ ব্যাপার। এটি অনেক দিন ধরে আমরা শুনে আসছি যে ভোলায় গ্যাস আছে, ভালো গ্যাস, সেখান থেকে চাপ আছে, আমরা সেখান থেকে গ্যাস পাইপলাইনে আনতে পারি, কিন্তু সেই উদ্যোগটাতে নেওয়া হয়নি। সমুদ্রের তলদেশ থেকে সেটিকে নিয়ে আসতে লাগবে, সেই উদ্যোগটা তো, সেই কাজটি তো হয়নি। তো এটি সময় সাপেক্ষ ব্যাপার। আমার কথা হচ্ছে যে আপনি বড় পরিকল্পনা করবেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটি তো করতেই লাগবে, কিন্তু তড়িৎ এখন যেখান থেকে আপনি পার্শ্ববর্তী যে দেশগুলো থেকে আমরা সহজে পাই, এখন দামের বিবেচনা করলে তো হবে না।
আপনি শুধু দামের বিবেচনায় যদি আপনি সেটিকে, কেউ কেউ বলে যে বাপের সাহস পায় না বা সরকারি সংস্থাগুলো তখন দাম বেড়ে যায়, আমাকে তো আমার সাপোর্টটা রাখতে লাগবে। আমার জ্বালানি সংকটটা তো কাটিয়ে উঠতে হবে। জ্বালানি সংকট, বিশেষ করে যদি আমি জ্বালানি তেলের কথা বলি, আমি 38 দিন থেকে 40 দিনের মজুদ রাখার সক্ষমতা আছে। আমি চাইলেই তো মাসের পর মাস এটিকে, এখন যেটি ইরানের সাথে ইসরায়েলের বা আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, এটি কোথায় গিয়ে দাঁড়াবে বলা তো মুশকিল। অর্থাৎ আমাকে বিকল্প পথ খুঁজে বের করতে লাগবে এবং সেটি চটজলদি, যত দ্রুত সম্ভব। কারণ হচ্ছে এটা কি হতে পারে যে আমরা তো দেখি যে যেমন কার বা রাস্তাতে কিছু প্রাইভেট যান চলাচল করে, সেটা সিএনজিতে কনভার্ট করা হয়েছে, সেখানেও তো এক ধরনের মানে গ্যাস যাচ্ছে আর কি, সিএনজি গ্যাস। তো সেটা আপাতত স্টপ করা যায় কিনা, বা যেমন বাসা বাড়িতে দেখেন, সেটি কিন্তু একটি জায়গা কিন্তু বলা হয়েছিল আপনার এর আগে যখন গ্যাসের সংকটটা হলো বা জ্বালানির সংকটটা হলো, তখন কিন্তু বলা হয়েছিল যে আপনি দেখবেন প্রধানমন্ত্রী পর্যন্ত অনেক নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারি কর্মকর্তারা বাসে যাবেন, গাড়িতে যাবেন না, সেরকম একটি জায়গা করা হয়েছিল। আপনাকে আপনার সাধ্য অনুযায়ী আপনাকে হাঁটতে লাগবে। এখন যদি আপনার গ্যাস, যেহেতু আপনার সংকট বড় ধরনের তৈরি হয়েছে, আপনার সিএনজি স্টেশনগুলো যেগুলো, ফুয়েল পাম্প যেগুলো, সেখানে যদি গ্যাসের আপনি সরবরাহ না থাকে, চাপ না থাকে, আপনি সেই বিকল্প বলে দিতে পারেন যে আপনার গ্যাস, এই গাড়ির জন্য গ্যাস বন্ধ থাকবে। আপনার তো আগে উৎপাদনটা ঠিক রাখতে লাগবে। আপনার বিকল্প যদি জ্বালানি সক্ষমতা থেকে থাকে, জ্বালানি তেলের, তাহলে বলতে হবে প্রত্যেকটি গাড়ির কিন্তু কোনোটাই পুরোপুরি, একমাত্র এই অটোরিকশা ছাড়া বাকি যত গাড়ি সবই কিন্তু আপনার জ্বালানি প্লাস গ্যাসের ব্যবস্থা আছে, বিকল্প ব্যবস্থা আছে। যেহেতু সংকটকালীন সময়, আপৎকালীন সময়, যাতে সরকার কিন্তু এরকম একটি সিদ্ধান্ত নিতে পারে, হ্যাঁ, যে আপনি যাদের গ্যাস এবং তেলে উভয় সুযোগ আছে, তারা আপাতত গ্যাস, সেই গাড়িগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেখান থেকে কিছুটা প্রসঙ্গে যেতে যাচ্ছি, আমরা শেষের দিকে চলে আসছি। আপনি জানেন যে দুবাইয়ে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, তিনি আটক হয়েছেন, মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে তার বিরুদ্ধে, তিনি আটক হয়েছেন, তার জামিন হয়েছে। জামিন ঠেকানোর জন্য সরকার আবার ল ফার্ম নিয়োগ দিয়েছে। তো এটা কি আমরা আসলে আমাদের নজরদারি কি ছিল না সেখানে, বা আমাদের যোগাযোগের কোনো ঘাটতি, যে তাকে সেরকম জামিন পেয়ে গেল? আমরা আগেই এই যে ল ফার্ম এখন নিয়োগ করলাম, সেটা আমরা আগেই নিয়োগ করতে পারতাম। দেখেন, প্রত্যেকটি জিনিসের কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হয়। তো বেনজিরকে আটক করেছে দুবাই সরকার, সেটির পেছনে বর্তমান সরকারের কতখানি প্রেশার ছিল, চাপ ছিল, কতখানি, কি কারণে আটক করেছে তাকে সেখানে। এবং আটক করবার পর আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এই পুলিশ অফিসারের যারা শরিক বা সে যে দলের অনুসারী, সেই দলের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু তাকে মুক্ত করবার জন্য নানান লবিং করা হয়েছে। শুধু দুবাইয়ের ভেতর থেকে না, দুবাইয়ের বাইরে থেকেও, আমেরিকা থেকে, কানাডা থেকে তাকে কিভাবে মুক্ত করা যায় সেই প্রচেষ্টা ছিল। আর সরকারের পক্ষ থেকে, সরকারের যে কোনো কাজ কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে এগোতে লাগে, অনেক অনুমোদন লাগে। তো সরকার সরকারের একটি, আমার কাছে মনে হয়েছে, যেহেতু আটক হয়েছে, তাহলে সরকার এখান থেকে দুবাইকে চিঠি দিলেই হয়তো তাকে ফেরত দিয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু বিষয়টা যে এত সহজ নয়, সেটি সরকারের আইনের সাথে যারা সম্পৃক্ত, বা এই আদালত, বা আপনি এই যে ইন্টারপোলের কথা বলেন, ইন্টারপোল ছাড়া তো তাকে আনার কোনো সুযোগ ছিল না। তো এই জায়গাগুলোতে যারা এক্সপার্ট, তারা শুধু আইনি ব্যাখ্যাগুলোই দিয়ে গেছেন। এবং আজকে কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমরা তাকে জামিন ক্যান্সেল করে, আপনি ভিতরে থাকতেই আপনি কিছু করতে পারলেন না, এখন আপনি তার জামিন ক্যান্সেল করবেন। সে যখন একদিন দুদিন না, তো এতদিন ধরে জেলে থাকলো, তাকে আপনি দেশে আনতে পারলেন না, আর আপনি এখন বলছেন জামিন। এগুলো রাজনৈতিক কথাবার্তা, এগুলো শুধুমাত্র জনগণকে এই সন্তুষ্ট করা বা জনগণের চোখে ধুলা দেওয়া ছাড়া আর কোনো কিছু না।
আপনার নিজের সক্ষমতা বা আপনার একাগ্রতা, আপনার ঐকান্তিক প্রচেষ্টা যেটিকে বলা হয়, লেগে থাকা যেটা বলা হয়, আপনার রাষ্ট্রের পক্ষ থেকে তার কোনো কিছু ছিল বলে আমার কাছে, অন্ততপক্ষে আমার কাছে মনে হয় নাই। যে কারণে পক্ষান্তরে আর এই বেনজির আহমেদকে সেই কারামুক্ত করবার জন্য, দুবাইয়ের কারামুক্ত করবার জন্য বহুমুখী তৎপরতা চলেছে। তো এটা তো সরকার জানার কথা ছিল। হ্যাঁ, সরকার জানে, সরকারের আইনি পথ দেখাতে গিয়েছে যে আমরা আইনি পথে এগোচ্ছি। এদিকে আইনি পথে ভানুর কৌতুকের মতো দেখি না শালা কি করে, তাই না? আমি সে চোর ঘরে ঢুকেছে, দরজা খুলেছে, ঘরে ঢুকেছে, মালামাল নিয়ে গেছে, যখন দৌড়ে চলে যাচ্ছে তখনও বলছে দেখি না শালা কি করে। তো সরকারের অবস্থা তো সেরকম হয়েছে। আজকে এসে আপনি বলছেন যে আমরা ল ফার্ম নিয়োগ করেছি। তো ল ফার্ম নিয়োগ করলেন কি কারণে? ল ফার্ম তো তার যাতে জামিন না হয় সেটিকে আপনি সেই জায়গায় থাকবার কথা, সেটি আগে এনশিওর করা দরকার ছিল, সেটি নিশ্চিত করবার দরকার ছিল যাতে জামিন তার না হয়। আপনি প্রসেস করছেন তাকে দেশে আনবার, সেই যতক্ষণ পর্যন্ত সে দেশে না আসে ততক্ষণ পর্যন্ত সে যাতে কারাগারে থাকে সেই জায়গাটা নিশ্চিত করা দরকার ছিল। এখন সে বেরিয়ে এসছে, এখন বলছেন আমরা ল ফার্ম নিয়োগ করেছি। ধন্যবাদ সুলতান মাহমুদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।